স্যার কয়েক মাস আগে আয়েশার মুভি রিলিজের অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল, আর তবে থেকে প্রোডাকশন হাউসে ফ্যানেদের লেটার এবং গিফট আসতেই থাকতো, যেটা খুবই নর্মাল স্যার। কিন্তু স্যার তাদের মধ্যে আয়েশার এমন একজন ফ্যান ছিল যে ফুললি অবসেসড, মাথা খারাপ ও স্যার। আর এরকম ধরনের খুব অদ্ভুত গিফট এবং লেটার পাঠিয়েছে প্রোডাকশন হাউসেও। আদিত্য, তুমি এগুলো আগে আমাকে কেন বলনি? আয়েশা, আমি এই কথাটা তানিয়া আর বিবেককে আগেই বলে দিয়েছিলাম। আমি তোমাকে এসব এই জন্য বলিনি কারণ আমি চাইনি এইসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি কোনো স্ট্রেস নাও, আর এটা পাবলিকলি বাইরে চলে আসুক আর আমাদের ফিল্মে তার কোনো এফেক্ট পড়ুক। কি ধরনের পিয়ার তুই? এরকম মশলাদার খবর তো পাবলিকের সামনে আসা উচিত, ফিল্মের পাবলিসিটি হয়ে যেত। স্যার ফিল্ম স্টারের জন্য ফ্যানেদের অবসেশন ইন্ডাস্ট্রিতে কমন স্যার। বাকি লেটারগুলো কোথায়? স্যার রিসর্টে আমার ব্যাগে আছে। বাকি লেটারগুলো তোমার ব্যাগে কেন? স্যার ওগুলো আমি নিজের কাছে এই জন্য রেখেছিলাম যাতে কারোর হাতে না পড়ে, আর ভেবেছিলাম যে প্রমোশন হয়ে যাওয়ার পরে ওগুলোর ব্যবস্থা করব। সব লেটারগুলো চেক করতে হবে। Aisha ma'am, you are looking gorgeous. আই নো, যাওয়া যাক। Yeah. স্যার, বডিতে এই কাঁচিটা ঢোকা ছাড়া আরও একটা চিহ্ন আছে, এই যে মাথা। গায়ের শক্তি দিয়ে কাজিটা ঢুকিয়েছিল, অর্ধেকটার বেশি ভিতরে ঢুকে গেছে। মনে হচ্ছে খুন হওয়ার আগে মারামারি হয়েছে এখানে। ঘরের সমস্ত জিনিসপত্র ছড়িয়ে ছিটিয়ে আছে। ভাই, এই রক্তের দাগ ওখান থেকে দরজা পর্যন্ত এসেছে, বা এটাও বলতে পারি দরজা থেকে এই পর্যন্ত। হতে পারে খুনি ওর মাথায় কোনো জিনিস দিয়ে আঘাত করেছে, আর যখন ও আহত হয়েছে তখন নিজেকে বাঁচানোর জন্য দরজার দিকে ছুটে গেছে। খুনি ওর পেছনে দৌড়েছে আর কোনোভাবেই হোক ওকে টেনে নিয়ে এসে এখানে ফেলে দিয়েছে। আর তারপর কাঁচি দিয়ে খুন করে। পঙ্কজ, এখানে যতগুলো রক্তের দাগ আছে সব কটা স্যাম্পেল নাও। স্যার, আর পুরবি,
নেহার বডিকে ফরেন্সিক ল্যাবে পাঠানোর ব্যবস্থা করো। আচ্ছা, কিছু চিন্তা করো না। আপনি কি এখানকার ম্যানেজার? হ্যাঁ স্যার, রাকেশ। রাকেশবাবু, এই রিসর্টের সমস্ত এন্ট্রি আর এক্সিট পয়েন্ট বন্ধ করে দিন এক্ষুনি। হ্যাঁ। আর আমাদের পারমিশন ছাড়া কেউ যেন এই রিসর্টে যাওয়া আসা না করে। আর এই গ্রিন রুমের বাইরে যে ক্যামেরা লাগানো আছে ওর সিসিটিভি ফুটেজ চাই আমাদের। স্যার আপাতত একটা ক্যামেরা তো কাজ করছে না, কিন্তু অন্য একটা কোনায় আরেকটা ক্যামেরা আছে, আর সেটাও গ্রিন রুমের দিকেই ফেস করা রয়েছে। হ্যাঁ ঠিক আছে, ওটার হলেও হবে। হ্যাঁ স্যার, পেয়ে তো যাবেন, কিন্তু এটা বলতে পারছি না কতটা ক্লিয়ারলি বোঝা যাবে। মানে ওই ক্যামেরার মুখটা গ্রিন রুমের দিকেই তো? হ্যাঁ স্যার, কথাটা আপনি ঠিকই বলেছেন, কিন্তু গ্রিন রুমের সামনে এত ডেকোরেশন করেছে যে মনে হচ্ছে ভিউটা ব্লক হয়ে গেছে। ক্যামেরাগুলোকে ডেকোরেশন করার জন্য লাগিয়ে রেখেছেন নাকি? একটা চলে না আর একটার ভিউ ব্লক। রিসর্ট খুলে রেখেছেন কিন্তু যারা গেস্ট তাদের কোনো সিকিউরিটির চিন্তা নেই আপনাদের। আই এম রিয়েলি সরি স্যার। ম্যানেজার বাবু, সরি বললে কেস সলভ হয় না। একটা কাজ করুন, আপনার রিসর্টে যত লোক আছে, ওয়েটার, সিকিউরিটি, ক্লিনিং স্টাফ, সবার একটা লিস্ট বানান, কুইক। ঠিক আছে স্যার, 5 মিনিট দিন। আপনি? আমি বিবেক, প্রোডাকশন ম্যানেজার স্যার। তার মানে এখানে যে শুটিং হয় তার দায়িত্ব আপনার। তাহলে আপনার গ্রুপে যে সমস্ত লোক আছে সবার ডিটেলস চাই, তাদের নাম আর কে কি কাজ করে সবকিছু। হ্যাঁ স্যার। স্যার, স্যার নেহার পকেট থেকে এই ব্রেসলেটটা পাওয়া গেছে। স্যার, এই ব্রেসলেটটা তো আমার। আচ্ছা, আপনার ব্রেসলেট নেহার পকেটে কি করছে? আই হ্যাভ নো আইডিয়া স্যার, কিন্তু ব্রেসলেটটা আমারই। অভিজিৎ, স্নেহা এই ব্রেসলেটটা চুরি করেনি তো? গ্রিন রুমে একলা ছিল। সবার আগে নেহার বডিটা আপনিই দেখেছিলেন না? স্যার, ওই আমাদের মুভির প্রমোশনাল ইভেন্ট ছিল, তাই আমরা এখানেই ফ্যান মিটেরও ব্যবস্থা করেছিলাম। আপনি এখানে কটার সময় এসেছিলেন? 9:30 নাগাদ। আর সোজা গ্রিন রুমে চলে যান? নো স্যার, আমি সবার আগে বিবেকের সাথে দেখা করেছিলাম। কিন্তু স্যার নেহা তো এখানে আগে থাকতেই ছিল। নেহা আগে থেকে গ্রিন রুমে ছিল? হ্যাঁ স্যার, 10টার সময় প্রেস কনফারেন্স করে স্যার। তো আদিত্য ওকে আগে থাকতে রেডি হতে বলেছিল স্যার। এই আদিত্যকে? স্যার ওই এক মিনিট, আপনাকে লিস্ট বানাতে বলেছিলাম না? কি করছেন তাড়াতাড়ি? হ্যাঁ স্যার, আনছি স্যার। আদিত্য? স্যার আমি আদিত্য, পিআর হেড। স্যার আমি আয়েশাকে তাড়াতাড়ি রেডি হতে বলেছিলাম, কোনো সময় নষ্ট না করে। হ্যাঁ স্যার, তাই আমি ডিরেক্ট গ্রিন রুমে চলে গেলাম। নেহা ওখানেই ছিল। আমার হেয়ার আর মেকআপের জন্য ও ইকুইপমেন্টস রেডি করছিল। তারপর কি হয়? আমি অলমোস্ট রেডি হয়ে গিয়েছিলাম। তারপর আমার কোঅ্যাক্টর রাহুল আমাকে ডাকার জন্য নিজে আমার গ্রিন রুমে এসেছিল। আর তখন ঠিক কটা বেজেছিল? স্যার, ওই ধরুন 10টা হবে। রাহুল চাইছিল আমরা প্রেস কনফারেন্সের জন্য একসাথে যাব, কিন্তু আমার রেডি হওয়ার জন্য আরও একটু সময় দরকার ছিল। তাই আমি রাহুলকে বললাম তুমি ব্যাক স্টেজে আমার জন্য ওয়েট করে নেবে। তারপর 2-5 মিনিটের মধ্যে আমি আর আমার ম্যানেজার তানিয়া একসাথে ওখান থেকে বেরিয়ে গিয়েছিলাম। তো আপনার ম্যানেজার নেহা, ও যায়নি আপনার সঙ্গে? ওই স্যার, তাড়াহুড়োয় আমি নেহার সাথে ধাক্কা খেয়েছিলাম। ক্রিমের ওই টিউবটা ঢাকনাটা খোলা ছিল, তাই ক্রিমটা বেরিয়ে ওর ড্রেসে লেগে গিয়েছিল। ওটা ওয়াশ করার জন্যই ওয়াশরুমে গিয়েছিল। আমি আর তানিয়া একসাথেই ওই সময় মিডিয়া বাইটসের জন্য বেরিয়ে গিয়েছিলাম। স্যার সেই জন্যই নেহার জামাটা সামনের দিকে ভেজা ছিল। আর এই প্রেস কনফারেন্স কখন শেষ হয়েছিল, মানে কখন ফিরে এসেছিল এখানে? স্যার মোটামুটি 15 মিনিট সময় লেগেছিল। আমাকে ওয়াশরুম ইউজ করতে হতো, তাই আমি গ্রিন রুমে চলে গিয়েছিলাম। আর যখনই আমি ভেতরে গেলাম সেখানে নেহার বডি নিচে ফ্লোরে পড়েছিল। তারপর আপনি চিৎকার করেন আর সবাই এক জায়গাতে চলে আসে। এক্সকিউজ মি স্যার, এই হচ্ছে রিসোর্টের সমস্ত এমপ্লয়িজদের লিস্ট। আর স্যার আমাদের ক্রিউয়ের লিস্ট স্যার। পুরবি, সিকিউরিটি রুমে গিয়ে ওই ক্যামেরার ফুটেজ বের করো। কিছু না কিছু নিশ্চয়ই পাবো আমরা। স্যার আসুন ম্যাডাম, ওইখানে ক্যামেরা।
কিছু একটা করতে গেলেই একটা কাণ্ড ঘটে যাবে। এতে আবার কি ভেঙে গেল দেখি। কিছু তো একটা ডেফিনেটলি আছে। আরে দূর, যা ছিল সবটাই মনে গেল। আয়শা, একটা কথা বলো, নেহার কি কখনো এই ফিল্ম ইউনিটের কারোর সঙ্গে কোনো ঝগড়া বা ঝামেলা হয়েছিল? ওইগুলো তো সব খুব সাধারণ বিষয় স্যার, কিন্তু এরকম কিছু কখনো হয়নি যে কেউ কারো জীবন নিয়ে নেবে। পঙ্কজ ভিডিও কল করছে। হ্যাঁ পঙ্কজ, বলো। আরে স্যার, ওই ব্যুরোতে কি আয়শা রয়েছে এখনো? হ্যাঁ আছে, কিন্তু কেন? আরে স্যার, একটা গন্ডগোল হয়েছে। কিছু তো একটা গন্ডগোল করেছে। এক মিনিট। আয়শা দেবী, আপনি প্লিজ এখানে আসবেন। ইয়েস স্যার। হ্যাঁ পঙ্কজ, বলো। আরে আয়শা, আপনার গ্রিন রুমে না আমি একটু তল্লাশি নিয়েছিলাম, তাই আপনার ব্যাগ রাখা ছিল, ওর মধ্যে একটা গিফট ছিল, সেটা নিচে পড়ে যায়, আর ওই বক্সের ভেতরে যে আইটেমটা ছিল সেটা বোধহয় ভেঙে গেছে। সেই জন্য আপনাকে সরি বলার জন্যই এই ভিডিও কলটা করেছিলাম আমি। কিন্তু এই গিফট বক্সটা তো আমার না, এটা তো আমি আজ প্রথমবার দেখছি। আরে কিন্তু এই ব্যাগটা তো আপনারই, তাই না? তার মধ্যেই তো এই গিফটটা ছিল। আই হ্যাভ নো আইডিয়া, জানি না কি আমার ব্যাগে রেখেছে। ইনফ্যাক্ট আজ আমি যখন মিডিয়া বাইটের জন্য গিয়েছিলাম তখনও পর্যন্ত এটা আমার ব্যাগে ছিল না। তাহলে এটাও তো হতে পারে নেহা এটা রেখেছে, বা হয়তো। পঙ্কজ, বক্সটা খুলে দেখো ভেতর কি আছে। পঙ্কজ, বক্সের ভেতরে কি আছে? স্যার, এটা একটা নেকলেস, আর এই নেকলেসটা নীল চুল দিয়ে বানানো, আর এই নেকলেসে আয়শার ফটোও রয়েছে। তাহলে উইকের চুল হতে পারে। ব্লু কালারের উইগের চুল? স্যার এটা আমারই উইগের চুল। ওই আমি অ্যাকচুয়ালি লাস্ট শ্যুটে ইউজ করেছিলাম, আর তখন থেকে ভ্যানিটিতেই আছে। মানে যে ছিল তার কাছে আয়েশার ভ্যানিটি ভ্যানের অ্যাক্সেস ছিল, ভেতরে ঢুকলো আর উইক থেকে চুল নিয়ে এসেছিল। আরও একটা কথা স্যার, এই কভারে একটা মেসেজও লেখা রয়েছে। মাই ডিয়ার আয়েশা, আমি তোমাকে ভুলে যাব এটা হতেই পারে না। কি হতে পারে এই হ্যান্ডরাইটিং, আপনি চেনেন কি? না স্যার। এই লেটারটা, এই লেটারের ব্যাপারে কিছু জানো তুমি? কে লিখেছে? তুমি লিখেছ? না স্যার। তাহলে কে লিখেছে? স্যার আছে একজন যে এই লেটারটা লিখতে পারে। কার কথা বলছো? স্যার আছে একজন, আয়শার অবসেসড ফ্যান স্যার, মাথা খারাপ ওর, আর প্রত্যেক দিন স্যার প্রোডাকশন হাউসে এরকম লেটার্স এবং গিফটস পাঠাতেই থাকে। হ্যাঁ ম্যাম, এই দেখুন, সকাল 8টা থেকে যে রেকর্ডিংগুলো হয়েছিল না, সেগুলো আর নেই। 8টার থেকে নয়, আয়েশা যখন গ্রিন রুম থেকে বেরিয়ে গিয়েছিল সেখান থেকে প্লে করো। ইয়েস ম্যাডাম। হ্যাঁ, এই দেখুন ম্যাডাম, 10টা বেজে 5 মিনিটে উনি বাইরে বেরিয়েছিলেন। প্লে করো। হ্যাঁ। স্যার কয়েক মাস আগে আয়েশার মুভি রিলিজের অ্যানাউন্সমেন্ট হওয়ার কথা ছিল, আর তবে থেকে প্রোডাকশন হাউসে ফ্যানেদের লেটার এবং গিফট আসতেই থাকতো, যেটা খুবই নর্মাল স্যার। কিন্তু স্যার তাদের মধ্যে আয়েশার এমন একজন ফ্যান ছিল যে ফুললি অবসেসড, মাথা খারাপ ও স্যার, আর এরকম ধরনের খুব অদ্ভুত গিফট এবং লেটার পাঠিয়েছে প্রোডাকশন হাউসেও। আদিত্য, তুমি এগুলো আগে আমাকে কেন বলনি? আয়েশা, আমি এই কথাটা তানিয়া আর বিবেককে আগেই বলে দিয়েছিলাম। আমি তোমাকে এসব এই জন্য বলিনি কারণ আমি চাইনি এইসব ছোটখাটো বিষয় নিয়ে তুমি কোনো স্ট্রেস নাও, আর এটা পাবলিকলি বাইরে চলে আসুক, আর আমাদের ফিল্মে তার কোনো এফেক্ট পড়ুক। কি ধরনের পিয়ার তুই? এরকম মশলাদার খবর তো পাবলিকের সামনে আসা উচিত, ফিল্মের পাবলিসিটি হয়ে যেত। স্যার ফিল্ম স্টারের জন্য ফ্যানেদের অবসেশন ইন্ডাস্ট্রিতে কমন স্যার। বাকি লেটারগুলো কোথায়? স্যার রিসর্টে আমার ব্যাগে আছে। বাকি লেটারগুলো তোমার ব্যাগে? কেন? স্যার ওগুলো আমি নিজের কাছে এই জন্য রেখেছিলাম যাতে কারোর হাতে না পড়ে, আর ভেবেছিলাম যে প্রমোশন হয়ে যাওয়ার পরে ওগুলোর ব্যবস্থা করব। সব লেটারগুলো চেক করতে হবে।
রুমটা কোথায়? স্যার আসুন, আমার রুম এইদিকে স্যার। এই নাও জল খাও। দাও। আয়শা, স্যার সব আমারই ভুল। আমার কখনোই নেহাকে রুমে একা ছেড়ে দেওয়া উচিত হয়নি। ফিল্ম আমার, ফ্যানও আমার, আর যত শাস্তি বেচারি নেহা পেল। দেখো এখনো পর্যন্ত প্রমাণ হয়নি যে তোমার ফ্যানের কারণেই নেহা খুন হয়েছে। তোমার কারণে কিচ্ছু হয়নি, বুঝেছো? আরো একটা কথা, যদি কিছু মনে আসে, কিছু যদি, তাহলে আমাকে বলবে, কেমন? ঠিক আছে? ওকে সাবধানে Yes, রেখো, sir. ওকে? আসুন স্যার, এইদিকে। সব কি হচ্ছে? ফায়ার অ্যালার্ম। মনে হচ্ছে রিসর্টে আগুন লেগেছে। আপনি বাইরে কোনো সেফ জায়গাতে যান, তাড়াতাড়ি যান। ওকে স্যার। দয়া, তুই ওই দিকটা দেখো। ম্যাডাম এক্ষুনি বাইরে বেরিয়ে আসুন, এখানে খুব বিপদ। আসুন ম্যাডাম। আরে আমি ফুটেজ চেক করছি, তুমি যাও। ম্যাডাম জানি না কোনখানে আগুন লেগেছে, কেন লেগেছে, কে লাগিয়েছে। ম্যাডাম এই মুহূর্তে এখানে থাকাটা সেফ নয়। প্লিজ ম্যাডাম এক্ষুনি এখান থেকে চলুন, আমরা পরে এসে চেক করবো খন। প্লিজ আপনি আসুন, আসুন ম্যাডাম, আসুন 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 আসুন। আসুন আসুন আসুন, চলুন 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 চলুন, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি, চলো 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 চলো, যান যান, যাও যাও যাও, বেরিয়ে যান সবাই, যান যান যান। তাড়াতাড়ি এদিক দিয়ে। এই কি করছো এখানে? বেরো এখান থেকে, তাড়াতাড়ি তাড়াতাড়ি। না না, ওইদিকে না, বাইরে যান, বাইরে যান, তাড়াতাড়ি বাইরে যান প্লিজ। এভরিবডি আউট, তাড়াতাড়ি বাইরে যান। অভিজিৎ, ঠিক স্মোক ডিটেক্টরের নিচেই এগুলো পোড়াচ্ছিল, যাতে অ্যালার্ম অ্যাক্টিভেট হয়ে যায়। কিছু তো চলছে এখানে। বলো রাকেশ, কি চলছে তোমার এই রিসর্টে? তোমার স্টাফ রিসর্টে আগুন লাগাচ্ছে? না স্যার, আমাদের রিসর্টের স্টাফেদের মধ্যে কেউ কেন এমন করবে? কেন করবে সেটা তো আপনি বলবেন। হ্যাঁ, আমরা এটা জানি যে সে আপনার একজন স্টাফ, যে স্টোর রুম আর ওখানকার স্মোক ডিটেক্টর সম্পর্কে ভালো মতোই জানে। আর কেই বা ওখানে যাবে? হ্যাঁ, ফুটেজ প্লে করো তাড়াতাড়ি। ম্যাডাম এ কি করে সম্ভব? অভিজিৎ, দয়া, যদি এই রাকেশ এই রিসর্টের ম্যানেজার সত্যি বলে থাকে, তাহলে আগুন আর কে লাগাতে পারে সেটা তো বোঝা যাচ্ছে না। স্যার, ওর মুখ দেখে মনে হচ্ছে ও মিথ্যা কথা বলছে। স্যার 2 মিনিট সময় দিন আমাকে, সব সত্যি কথা বলতে শুরু করবে। দয়া, শান্ত হও। হ্যাঁ পুরবি। স্যার কেউ সকালে সব ফুটেজ ডিলিট করে দিয়েছে। হোয়াট? পুরবি, যে ঘরে আগুন লেগেছে তার আশেপাশের ফুটেজ চেক করো তাড়াতাড়ি। স্যার যে ফুটেজ ডিলিট করেছে সে সব ক্যামেরা ডিঅ্যাক্টিভেট করে দিয়েছে। মানে আমাদের কাছে ওই রিসর্টের কোনো ফুটেজ নেই? না স্যার। রিসর্টের কোনো ফুটেজ নেই। আগুন লাগানো হয়েছে, এর মানে একটাই দাঁড়ায় অভিজিৎ, এই আগুন আমাদেরকে বিভ্রান্ত করানোর জন্য লাগানো হয়েছে। খুনি এখনো ওই রিসর্টের মধ্যেই আছে। পুরবি, একটা কাজ করো, সিসিটিভি রুমের প্রতিটা কোণা ভালো করে দেখো, প্রতিটা ইঞ্চি ভালো করে দেখো।
কোনো না কোনো সূত্র নিশ্চয়ই সে ছেড়ে চলে যাবে। স্যার শুনুন, আপনি বাইরে যান, আমাকে আমার কাজ করতে দিন। ইয়েস ম্যাডাম। ওকে, তাড়াতাড়ি করো। দেখো খুনি এখনো রিসর্টে আছে, ও আমাদের নাগালের বাইরে যাওয়ার আগেই তাড়াতাড়ি বলে দাও। নাগালে বারে যাবে না বস, আমি কাজ শেষ করে এনেছি। এই দেখো, যে কাঁচিটা আমি ওর পিঠ থেকে বের করেছিলাম, সেখান থেকে আমি পেয়েছি এইটা। সুতো? হ্যাঁ, সুতো, নীল রঙের সুতো। আর অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই সুতো দেখে আমি অবাক হয়েছিলাম, কারণ নেহা এই রঙের ড্রেস পরেইনি। তো তো এই সুতোটা খনির ড্রেসের। এক্স্যাক্টলি। আর হ্যাঁ দেখো বস, এই যে সুতো আর এই যে কাঁচি, এর থেকে আমি ডিএনএ স্যাম্পল বের করেছি। একটা ডিএনএ তো এই আসল এই মেয়েটির নেহার, আরেকটা হচ্ছে 30-32 বছরের একটি ছেলে। স্যার এই হলো সেই সমস্ত লেটারগুলো যা আয়েশার ফ্যানেরা ওকে পাঠিয়েছিল। ও, আর এটা হলো সেই গিফট বক্স যেটা আয়েশার ব্যাগে ছিল আর ওর ফ্যান পাঠিয়েছিল। আর এটা সেই চিঠি। এক মিনিট। মাই ডিয়ার আয়েশা, এই হ্যান্ডরাইটিং প্রায় একই। এম এই ডিয়ার। স্যার একদম পারফেক্ট ম্যাচ। মানে যে গিফট বক্সটা আয়েশার ব্যাগে রেখেছিল, এই হলো সেই আয়েশার অবসেসড ফ্যান। মানছি অভিজিৎ যে অবসেস ফ্যান ছিল, ও আয়েশাকে খুব পছন্দ করতো আর সেই কারণে ওকে ওই গিফটটাও দিয়েছে। কিন্তু তার মানে এই নয় যে ওই খুন করেছে। সেটাই তো আমি ভাবছি। মানছি এ আয়েশার ফ্যান, তাহলে আয়েশাকে মারবে, নেহাকে কেন মারলো? এসব কি? ফায়ার অ্যালার্ম বাজার আগে তো এগুলো ছিল না। আর পুরবি এটা বলেছিল যে নেহার ড্রেসটা সামনে থেকে ভিজেছিল। হ্যাঁ, আয়েশার সাথে ধাক্কা লাগায় ক্রিমটা ওর গায়ে পড়ে গেছিল, তাই ধুতে গিয়ে ভিজে গেছে হয়তো। এটাও হতে পারে যে ও ইচ্ছে করে আয়েশাকে ধাক্কা দেয় যাতে সে আয়েশার ব্রেসলেটটা চুরি করতে পারে। মনে আছে ব্রেসলেটটা ওর পকেট থেকে পাওয়া গিয়েছিল। আর আয়েশার এ ব্যাপারে আইডিয়াই ছিল না যে ওই ব্রেসলেটটা ওর কাছে এলো কি করে। এই রহস্য তো নেহার সঙ্গেই চলে গেছে। কিন্তু এটা তো শিওর যে খুন হওয়ার ঠিক আগে নেহা ওয়াশরুমে ছিল। তার মানে আয়েশার ফ্যান যখন ও দেখলো যে আয়েশা আর ওর ম্যানেজার তানিয়া ওরা দুজনে গ্রিন রুম থেকে বাইরে গেল, ও ভাবলো যে গ্রিন রুমে কেউ নেই। আর ও এটা ভাবতেই পারেনি যে ওয়াশরুমে নেহা আছে। ও ভেবেছিল যে সহজেই আমি নিজের কাজটা করবো আর বেরিয়ে যাব। কারেক্ট। আর যখন ও গিফটটা আয়েশার ব্যাগে রেখে এখান থেকে যাচ্ছিল, ঠিক সেই সময় নেহা ওয়াশরুম থেকে বাইরে বের হয়। সে খুনিকে দেখে আর তখন নেহা তাড়াহুড়ো করে দরজার দিকে দৌড়োয়। খুনি পিছন থেকে ওকে গিয়ে ধরে, তখন ধস্তাধস্তি হয়। খুনি টেনে হিঁচড়ে ওকে এখানে নিয়ে আসে আর তারপর কাঁচি দিয়ে ওকে খুন করে। মানে একটা ব্যাপার তো পরিষ্কার, ওই ফ্যান নেহার খুন করতে এখানে আসেনি। কারেক্ট। নেহার ভাগ্যটাই খারাপ ছিল। ও ভুল জায়গাতে ভুল সময়ে এখানে ছিল। স্যার, স্টাফ এবং ক্রুদের সবার সঙ্গে আমার কথা হয়ে গেছে। নেহাকে যখন মার্ডার করা হয় তখন সবাই যে যার কাজে ব্যস্ত ছিল। স্যার সিসিটিভি রুম পুরোটা চেক করলাম, ওখানে কিছুই পাইনি। কিন্তু স্যার এক ধরনের হোয়াইট পাউডার পেয়েছি কিবোর্ডে আর ডেস্কে, যেটা আগুন লাগার আগে ওখানে ছিল না।
আমি ওই পাউডারটা ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দিয়েছি। সালুকে স্যারের রিপোর্ট আসলেই বোঝা যাবে ওটা কি। ও আরও একটা কথা স্যার, এই লিস্টে যতগুলো নাম রয়েছে সবার সঙ্গেই কথা হয়ে গেছে, কিন্তু শুধু এই নাম্বারটা ছাড়া। কে? হাউসকিপিংয়ের কোনো স্টাফ, মোহন। মোহন? ওই ম্যানেজারের লিস্টটা দাও তো। এই দেখুন স্যার। পেয়ে গেছি। কে মোহন? না না, মোহনকে তো তোমরা খুঁজবে, ততক্ষণ আমি আর দয়া একজনের সঙ্গে দেখা করে আসি। এই দেবেশ কোথায়? আমি জানি না স্যার। তুমি দেবেশ? হ্যাঁ না, দেবেশ কোথায়? ওই যে স্যার ফোনে কথা বলছে। হ্যাঁ হ্যালো। হ্যাঁ সবটাই জানি। দেবেশ? আরে রে রে রে, কোথায় কোথায় কোথায়? দাঁড়াও দাঁড়াও, এই দাঁড়াও। আরে কোথায় যাচ্ছিস? এই আরে এই কি হলো? তুই কি সাঁতার জানিস না নাকি? না স্যার, আমি সাঁতার জানি না, আমাকে বাঁচান স্যার। হে ভগবান, চল এদিকে আয়। স্যার আমি সত্যি বলছি স্যার, আমি দিব্যি করে বলছি স্যার, আমি কিচ্ছু করিনি, আমি কারুর খুন করিনি স্যার। স্যার যখন আমি রিসোর্টে এলাম তখন অলরেডি এখানে খুনটা হয়ে গিয়েছিল স্যার। এই কে মার্ডার করেছে আর কে মার্ডার করেনি সেটা আমরা ঠিক খুঁজে নেব। তুমি শুধু এটা বলো যে স্টাফ রেজিস্টারে তোমার ডিউটির টাইম লেখা ছিল সকাল 9টা থেকে ইভেন্ট এরিয়াতে। হ্যাঁ স্যার। তাহলে আমাদের অফিসার কেন বললো যে তোমার কিচেন ডিউটি ছিল? বাধ্য হয়েছিলাম স্যার। কেন বাধ্য হয়েছিল? গার্লফ্রেন্ডকে খুশি রাখার জন্য বলতে হয়েছিল স্যার। স্যার আজ আমার গার্লফ্রেন্ডের বার্থডে, ও নিজের পরিবারের সাথে থাকে স্যার। কাল রাত্রি 12টার সময় আমি ওর জন্য কেক কাটতে পারিনি স্যার, তাই ও আমাকে মেসেজ করেছিল যে সকালে যদি আমি ওর জন্য কেক না নিয়ে যাই তাহলে ও আমার সাথে ব্রেকআপ করে নেবে। স্যার আপনিই বলুন স্যার, সকালবেলা ব্রেকফাস্টের সময় কে কেক কাটে? হ্যাঁ ঠিক আছে, তারপরে বলো। আজ সকাল সকাল আমি ওর জন্য কেক নিয়ে গেলাম, বাটারস্কচ। আমরা কেক কাটলাম, একটু গল্প করলাম, সেই চক্করে আমি রিসোর্ট পৌঁছালাম 10:30টায়। আমি অলরেডি ওখানের স্টাফেদের বলেছিলাম যে আমার একটু দেরি হবে, তোরা সামলে নিস সবটা। কিন্তু আমি কি জানতাম যে ম্যানেজার সাহেব আমার জন্য স্পেশাল ডিউটি রেখেছে একটা ইভেন্টের জন্য। এই জন্যই মিথ্যে বলেছো। ইভেন্ট এরিয়া থেকে সোজা কিচেনে চলে এসেছে। হ্যাঁ স্যার। কে ছিল সেই এক্সট্রা প্লেয়ার যে তোমার জায়গায় ব্যাটিং করছিল? ওয়েটারের চাকরি বলে হোটেলের সব কাজ আমাকে দিয়েই করিয়ে নেয়। যেদিন আমার মুড খারাপ হয়ে যাবে না, সেদিনই হোটেলের ব্যান্ড বাজিয়ে দেবো আমি। আরে রাজু ভাই, যদি এই হোটেলের কিছু হয় তাহলে তোমার বন্ধু দেবেশের কি হবে? হ্যাঁ আমি ঠিক বুঝতে পারলাম না স্যার। আরে সেই জন্যই তো বলছি, এই বাদাম বাদাম তো খেতে হবে। বাদাম খেলে না মাথা খুব পরিষ্কার হয়ে যায়। নাও। তা না তো কি, তুমি সকালে ওই সিমেন্টের জায়গাতে ছিলে, সেটা তুমি আমাদের কেন বলনি? তুমি আমাদের মিথ্যে বলেছো। একজন সিআইডি অফিসারকে মিথ্যে বললে কি শাস্তি হতে পারে তুমি জানো দয়া? আমি তো জানি, কারণ আমি এই বাদাম খাই। ওকে বোঝাতে হবে। কোথায় যাচ্ছিস, কোথায় যাচ্ছিস? দাঁড়া দাঁড়া। মারবেন না স্যার, মারবেন না প্লিজ, বলছি আমি সব বলছি। তো বলে ফেলো তুমি এখানে কি করছো? স্যার কাজ তো আমাকে ম্যানেজার ইভেন্টে আসা লোকেদের সাহায্য করারই দিয়েছিল। আমি তো শুধু দেবেশকে সাহায্যই করছিলাম যাতে ও নিজের গার্লফ্রেন্ডের সঙ্গে দেখা করে আসে। তাহলে তুই মিথ্যে বললি কেন? ওই আসলে মানে আমি দেবেশকে নয় স্যার, আমার অন্য আরেক বন্ধুকে আমি বাঁচাচ্ছিলাম। যদি আপনাদের বলে দিতাম যে আমি ইভেন্ট এরিয়াতে ছিলাম তো। কোন বন্ধু? আমি ওকে দেখিনি স্যার, কিন্তু হাউসকিপিংয়েরই কেউ ছিল, যে ওই হিরোইন আয়েশা ম্যাডাম আছেন না, ওনার ঘর থেকে বেরোচ্ছিল। ওকে বাঁচানোর জন্যই আমি মিথ্যে বলেছিলাম। তুমি ওর মুখ দেখোনি? না স্যার। আর জানো না যে সে কে? না স্যার। তাহলে বন্ধু কি করে হলো? মানে স্যার হাউসকিপিংয়ের ড্রেস পরেছিল, আর একই ছাদের নিচে আমরা একসাথে কাজ করি, তো বন্ধুর মতোই হলো না স্যার? যদি ও খুন করে থাকে তাহলে ওর জায়গায় তুই জেল যাবি, তাই না? না স্যার। স্যার স্যার এই মোহনকে পাওয়া যাচ্ছে না। স্যার যাদেরকে জিজ্ঞেস করেছিলাম তাদের আবারও জিজ্ঞেস করেছি, কারোর কোনো রকম আইডিয়া নেই।
স্যার মেইন গেটে সিকিউরিটি গার্ডের সঙ্গেও কথা হয়েছে। ও বলল যে আমাদের পারমিশন ছাড়া ও কাউকে বাইরে বেরোতে দেয়নি। এই মোহনের এজটা কত বললে যেন? স্যার 32 বছর। আর ডক্টর সালুখেও বলেছিল যে খুনির বয়স 32-এর আশেপাশে হবে। রিসর্টে হাউস স্টাফের ইউনিফর্মের কালার ব্লু। পোস্টমর্টমে কাঁচির থেকে আমরা ব্লু কালারের একটা সুতো পাই, যা খুনির ড্রেসের। স্যার এই মোহন হলো স্টাফের লোক, তাহলে ও নিশ্চয়ই জানবে স্মোক ডিটেক্টর কোথায় কোথায় আছে। এত পারফেক্ট ম্যাচ তো ম্যাট্রিমোনিয়াল সাইটেও হয় না। সে তো ঠিক। এই মোহন এখানে কাজ করে মানে ও জানে ঠিক কোথায় কোথায় লুকোনো যায়। চলো পুরো রিসর্টটা খুঁজে দেখি। স্যার দয়া স্যার, অভিজিৎ স্যার আলাদা আলাদা জায়গায় খুঁজছেন। টেরিসে আসার আইডিয়াটা আমার ছিল। ব্যাস একবার যদি ওকে আমি এখানে পেয়ে যাই না, তাহলে তো প্রমোশন পাক্কা। এসিপি স্যারের সঙ্গেই কথা বলতে হবে প্রমোশনটা নিয়ে। আরে কেউ আছে নাকি ভেতরে? এই! সাবধানে, এখানেই বসে থাকো। স্যার, স্যার মোহনকে পেয়ে গেছি। এখানে টেরিসে ওয়াটার ট্যাঙ্কের ভেতরে রয়েছে ও। জলের মধ্যে মাছের মতো সাঁতার কাটছে ও। হ্যাঁ ঠিক আছে স্যার, শিকারই তো দেখছি এখানে শিকার হয়ে গেছে। আর এই কাপড়টাও পাওয়া গেছিল ট্যাঙ্কে, রক্ত লেগে আছে এতে। কি হয়েছিল কি তোমার সঙ্গে? স্যার ঠিক মতো তো মনে নেই আমার, কিন্তু যখন ওই আমি 9:30 পৌনে 10টা নাগাদ ওয়াটার ট্যাঙ্কের কাছে ঝাঁট দিচ্ছিলাম, তখন আমার মনে হলো যে কোনো একটা লোক যেন হেঁটে হেঁটে আসছে। আমি মুখ ঘোরানোর আগেই ও আমার কাছে এসে জোরে আমার মাথায় একটা আঘাত করলো, আর আমি ওখানে অজ্ঞান হয়ে যাই। ওকে, আর কখন তোমার জ্ঞান ফিরে আসে? সময়টা তো ঠিক বলতে পারবো না স্যার, কিন্তু যখন চোখ খুললো দেখলাম আমি জলের মধ্যে রয়েছি, আর আমার জামা কাপড় ওই পাশে পাশে পড়েছিল। ব্যাপারটা একদম সহজ বস। ওর ইউনিফর্মটা আর আইডিটা ইউজ করেছে যাতে ও এই রিসর্টে সহজেই ঢুকতে পারে। কি স্যার? এই রিসর্টে একটা খুন হয়েছে, আর খুনি এখানেই কোথাও ঘুরে বেড়াচ্ছে। কি? মোহন, ওই লোকটার ব্যাপারে তোমার কিছু মনে আছে যে তোমার উপর অ্যাটাক করেছিল? আমি ঠিক মতো ওর মুখটা দেখতেই পাইনি স্যার। স্যার অজ্ঞান অবস্থায় ও আমাকে ট্যাঙ্কে ফেলার জন্য নিয়ে যাচ্ছিল, তখন আমি হাঁচির শব্দ শুনতে পাই স্যার। হাঁচির শব্দ? হ্যাঁ স্যার, ও বারবার খুব হাঁচছিল স্যার। চলো গিয়ে চেঞ্জ করে নাও, নাহলে তুমিও হাঁচতে শুরু করবে। ঠিক আছে স্যার। তোমরা তো স্টাফ আর ক্রুদের সঙ্গে কথা বলেছিলে, ওদের মধ্যে কারোর কি সর্দি কাশি হয়েছিল? না স্যার, এমন তো কারো ছিল না। হ্যাঁ স্যার, পুরো নর্মালি ছিল তার সব। মানে আমাদের খুনি একটু স্পেশাল। সেটা কি করে স্যার? এখানে কারোর না সর্দি হয়েছে আর না জ্বর।
তাহলে খুনির হয়তো অ্যালার্জি আছে। হ্যাঁ, যখন ও মোহনের ওপর অ্যাটাক করেছিল তখন মোহন ঝাড় দিচ্ছিল। ঝাড় দেওয়া মানে ধুলো উড়ে যাওয়া। হতে পারে ওই ধুলো কিংবা মাটির জন্যে ওই অ্যালার্জির যা হয় রিয়াকশন হলো আর হাঁচতে শুরু করলো। তার মানে এইবার খুনির ঘাড় নয়, নাক চেপে ধরতে হবে। কিন্তু এটা কি করে করবো স্যার? জিজ্ঞাসাবাদ করব সবাইকে, ও তো জানতে পেরে যাবে, পালিয়ে যাবে না স্যার? হ্যাঁ স্যার, কিন্তু এক এক করে তো টেস্ট করতে পারবেন না। বস, আজকে আয়েশার সঙ্গে ফ্যানদের মিট হওয়ার কথা না? সবাই রেডি থাকো। আয়েশার তার নাম্বার 1 ফ্যানের সঙ্গে দেখা করার সময় হয়ে গেছে। আর এটা মনে রাখবে পঙ্কজ, আয়েশার এন্ট্রিটা যেন চমকপ্রদ হয়। লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, আমাদের ফিল্মের হিরো রাহুল চলে এসেছেন। কিন্তু আপনাদের অপেক্ষার এবার অবসান হতে চলেছে, কারণ যে জুটির জন্য আপনারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন তার অবসান এবার হতে চলেছে। কুইন অফ ইয়োর হার্টস, দ্য ওয়ান অ্যান্ড অনলি আয়েশা। আসুন 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 আসুন। ম্যাডাম, আমরা যেখানে ইভেন্ট হচ্ছিল সেখানেই ছিলাম। আমরা যে যার মতো প্রস্তুতি নিচ্ছিলাম। আরে আর কত হাঁচবি রে হেঁচো বুড়ো? কি বলতে চানটা কি আপনারা? এটা বলতে চাইছি অভয়, তুমি বাঁচার অনেক চেষ্টা করেছো, কিন্তু তোমার এই হাঁচির জন্যই তোমাকে আমরা ধরে ফেললাম। তুমি মোহনকে অজ্ঞান করে এই ট্যাঙ্ক পর্যন্ত তো নিয়ে গিয়েছিলে, কিন্তু তুমি এই যা শুরু করেছো এই হাঁচির ওখানেই ভেসে গেছো তুমি। অজ্ঞান অবস্থায়ও মোহন শুনতে পেয়েছিল। কে মোহন স্যার? কোন ট্যাঙ্কের কথা বলছেন? ডাস্ট অ্যালার্জি তো যে কারোর হতে পারে, তাই না স্যার? হ্যাঁ, কিন্তু অ্যালার্জির সঙ্গে ড্যান্ড্রাফের এই রেয়ার কম্বিনেশন, এটা তো এখানকার সবার মধ্যে নেই। স্যার, সালুকে স্যার ফোন করেছিলেন, যে পাউডারটা ওনাকে পাঠিয়েছিলাম সেটা ড্যান্ড্রাফই ছিল, যেটা সিসিটিভি ফুটেজ ডিলিট করার সময় ওর মাথা থেকে কিবোর্ডের উপর পড়েছিল। আরে কারোর ফ্যান হওয়া কোনো খারাপ ব্যাপার নয়, কিন্তু কারোর ফ্যান হয়ে তাকে নিয়ে পাগলামো করাটা খুব খারাপ ব্যাপার। অভয়, এইগুলো তুমি করছিলে? ঘেন্না হচ্ছে তোমাকে দেখে। ছি! আয়েশা, এই, আরে স্যার, আপনি তো প্রবাদ বাক্যটাই বদলে দিলেন। কোন প্রবাদ?
মরতে মরতে বাঁচেনি, মরতে মরতে ফেসে গেছে। স্যার, কে এটা বলেছে যে আমি শুধুমাত্র আয়েশার ফ্যান? স্যার, আমি ওকে মন থেকে ভালোবাসতাম, আর আমি চেয়েছিলাম যাতে ও আমার ভালোবাসাকে নোটিস করুক। না জানি কতগুলো গিফট পাঠিয়েছি আমি ওকে, না জানি কতগুলো লেটার লিখেছি ওকে, কিন্তু একটা লেটারেরও রিপ্লাই দেয়নি আমাকে স্যার। তারপরে আমি এটা ডিসাইড করলাম যে যদি আমি ওর সামনে যাই তাহলে ওকে আমি আমার মনের কথা বলবো। ওখানে ওই রিসর্টে কি কি প্রোগ্রাম হতে চলেছিল সেটা তুমি কি করে জানলে? স্যার, আমি ওর সামনে যেতে চেয়েছিলাম, আর ওর সামনে যাওয়ার আগে ওর ব্যাপারে সবকিছু জানার প্রয়োজন ছিল। সেই জন্য আমি ওর সব মোমেন্ট ট্র্যাক করতে শুরু করলাম। একদিন আমার বন্ধু আমাকে এসে বলে, আয়েশার একটা ইভেন্ট হতে চলেছে, আর সেই ইভেন্টে ও ফটোগ্রাফার। 2 দিন আগে আমি আমার গাড়ি দিয়ে ওকে ধাক্কা মেরে দিয়েছি স্যার। ও মারা গেছে? না স্যার, হসপিটালে অজ্ঞান হয়ে পড়ে আছে ও। আর তারপর ওখানে তুমি ওই ইভেন্টে ওর জায়গাতে চলে যাও। স্যার, ইভেন্টে পুরো টিমের সঙ্গে প্রথমবার ওর মিটিং হতে চলেছিল, সেই জন্য ওর জায়গা নেওয়া আমার পক্ষে সহজ ছিল। আচ্ছা, এই মোহন, একে মারার উদ্দেশ্য কি ছিল? স্যার, একটা কথা বলুন তো, একজন ফটোগ্রাফার যদি আয়েশার গ্রিন রুমে যায় তাহলে যে কেউ তো সন্দেহ করবে, তাই না স্যার? যদি কেউ আমায় কিছু জিজ্ঞাসা করতো তখন আমি কি বলতাম? হাউসকিপিং এর লোক যে কোনো জায়গায় যেতে পারে, এটাই স্বাভাবিক। এই জন্য তুমি মোহনকে অ্যাটাক করেছো, ওকে অজ্ঞান করে দিয়েছো, আর ওর ড্রেস পরে হাউসকিপিং এর লোক সেজেছে। হাউসকিপিং এর লোক সেজে তুমি রিসর্টটাকে ভালো করে দেখে নাও, তারপরে স্টোর রুমে গিয়ে স্মোক ডিটেক্টরের নিচে আগুন লাগিয়ে দাও। আর যখন হইচই শুরু হয় তখন তুমি সিসিটিভি রুমে গিয়ে সমস্ত ফুটেজ ডিলিট করে দাও। এর মধ্যেই নেহা কোথা থেকে এলো? ওকে প্রাণে মারার কি প্রয়োজন ছিল? আমি কোনোদিনও কাউকে মারতে চাইনি স্যার। আমি আয়েশার গ্রিন রুমে গেলাম, সেখানে আমি গিফটটা রাখলাম, তারপর আমি বাইরে বেরোতে গেলাম, হঠাৎ করে নেহা ওয়াশরুম থেকে আমার সামনে এসে দাঁড়ালো স্যার। তুমি? আর ও আমাকে চিনতে পেরে গেল। ও আমার ব্যাপারে বাইরে সকলকে বলতেই যাচ্ছিল, তখনই আমি ওকে শেষ করে দিলাম স্যার। আমার ব্যাপারে বাইরে গিয়ে বলবে, সবাইকে জানাবে তুমি। ছাড়বো না তোমাকে, শেষ করে দেবো, মেরে ফেলবো। ভুল করেছো, ভুল করেছো স্যার। আমার কথা বিশ্বাস করুন আপনি, আমি যা কিছু করেছি স্যার আমার ভালোবাসাকে পাওয়ার জন্য করেছি, আয়েশাকে পাওয়ার জন্য করেছি। নিজের ভালোবাসা চরিতার্থ করতে কাউকে ডিস্টার্ব করা, তাকে ফলো করা, আর তাকে পাওয়ার জন্য নিজের রাস্তার মাঝে যে আসবে তাকে মেরে ফেলা, এটাকে তুমি ভালোবাসা বলছো? এটাকে ভালোবাসা বলে না, এটাকে পাগলামো বলে। আর তোমার মতন পাগল প্রেমীকে প্রকাশ্যে ঘুরতে দেওয়া যায় না। জেলের গড়াদের পিছনে তার সঠিক জায়গা। you